আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মাইফি রহমান। গত 3টি সংসদ নির্বাচনকে বৈধতা দেয়া 96 পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নতুন নীতিমালার আলোকে নিবন্ধন দেয়া হবে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধন বাতিল করে ইসি উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে শতভাগ শর্ত পূরণ করা ও নিরপেক্ষতা যাচাই করে নতুন সংস্থাকে নিবন্ধন দিতে কমিশনকে অনেক বেশি সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমানের রিপোর্ট। 2008 সাল থেকে বড় পরিসরে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দেওয়া শুরু করে নির্বাচন কমিশন। সে সময় 138টি সংস্থা নিবন্ধন পায়। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে 2023 সালের ডিসেম্বরে 96 সংস্থাকে নিবন্ধন দেয় কমিশন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নাসির উদ্দিন কমিশন 3.5 বছর মেয়াদ থাকতেই সংস্থাগুলোর নিবন্ধন বাতিল করল। এবার নতুন নীতিমালার মাধ্যমে পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়া হবে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, 96 সংস্থার মধ্যে বেশিরভাগেরই নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা ও যোগ্যতা ছিল না। রাজনৈতিক বিবেচনায় তারা নিবন্ধন পেয়েছিল। আগামী নির্বাচন সুষ্ঠু করতে তাদের নিবন্ধন বাতিল করা জরুরি ছিল। তারা বায়াসড রোল প্লে করেছে। যে নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, সেই নির্বাচনকেও তারা ভালো নির্বাচন বলে সার্টিফাই করার চেষ্টা করেছেন। কাজে ইলেকশন কমিশন যে কাজটা করেছে এটা সময় উপযোগী এবং প্রয়োজন ছিল। যারা আসলে নির্বাচনের যে যা যা ঘটেছে সেই জিনিসগুলোকে যারা সঠিকভাবে উদ্ঘাটন করতে পেরেছে তাদেরকে তো আসলে ভবিষ্যতে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে তো রাখারও সুযোগ নেই। নতুন নিবন্ধন দিতে পুরনো পথে হাঁটলে কমিশন ও সরকার বিতর্কিত হবে। দেশে বিদেশে গ্রহণযোগ্য ভোট করতে পর্যবেক্ষক সংস্থার নিরপেক্ষতার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস এবং অন্যান্য দেশের যে সমস্ত স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা একটা খসড়া তৈরি করে দিয়েছি যে ইলেকশন পর্যবেক্ষণ কি কি গাইডলাইন্স হতে পারে। তো সেই খসড়াটা এখন নির্বাচন কমিশনের কাছে আছে। তো সেই ভিত্তিতে তারা হয়তো ওভাবে আগাবে। একদম মানদণ্ড সম্পন্ন হয়, হ্যাঁ, স্ট্যান্ডার্ড হয়, সেটা হচ্ছে কি খুবই জরুরি। কারণ এনারাই হচ্ছে কি দেয়ার আর বিগ মানে স্টেক হোল্ডার যারা সার্টিফাই করবে যে ইলেকশনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয়েছে। নিবন্ধিত হওয়ার সবচেয়ে বড় কন্ডিশন হচ্ছে ওই সংস্থার বা ব্যক্তিদের দল নিরপেক্ষতা। কোনো দলের প্রতি, কোনো প্রার্থীর প্রতি, কোনো প্রতীকের প্রতি কোনোভাবেই কোনো রকম বায়াসনেস দেখাতে পারবেন না। তাদের নিউট্রালিটি কেমন ছিল, তাদের মধ্যে প্রফেশনালিজম কেমন ছিল, সেই জিনিসগুলোকে নিশ্চিত করেই তারা আবার নতুন করে নিবন্ধন দেবে। দলীয় বিবেচনা, কোনো নাম সর্বস্ব বা ভূমিপ সংস্থা যাতে নিবন্ধন না পায় এবং পর্যবেক্ষক নীতিমালা ও প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। এদিকে আয় ও ব্যয়ের হিসাব জমা দিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপি। সকাল 10টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে এই আয় ব্যয়ের হিসাব জমা দিবেন। এর আগে নিবন্ধিত দলগুলোকে আয় ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশন। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেওয়া হয়নি। বাকি 50টি দলকে চিঠি দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগে পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। রাজধানীর গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করায় 5 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে তাদের আটক করে গুলশান থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, 1 সপ্তাহ আগে ওই বাসা থেকে 10 লাখ টাকা চাঁদা নেয় গ্রুপটি। শনিবার সেখানে গিয়ে ফের 1 কোটি টাকা চাঁদা দাবিসহ স্বর্ণালংকার লুট করার চেষ্টা করে। নাজমুল হুদার সহযোগিতায় দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় 5 সমন্বয়ককে আটক করেছে গুলশান থানা পুলিশ। তারা জানায়, 17 জুলাই ওই বাড়িতে গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এরপর ওই দিন 10 লাখ টাকা নিয়ে আসে। শনিবার বাকি টাকা আনতে গেলে হাতে নাতে ধরা পড়ে। আটককৃত 5 জনের রাজ্জাক রিয়াদ এই গ্রুপের প্রধান। বাকিরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সর্দার, ইব্রাহিম হোসেন, আমিনুল ইসলাম। বিকেল 5:30টার সময় এই আজকে যারা আটক হয়েছে তাদের মধ্যে রিয়াদ নামে একটি ছেলে ও
এর নেতৃত্বেই মূলত ঘটনাটা ঘটেছে। সে যা দাবি করে যে বাকি 40 লক্ষ টাকা আজকে দিতে হবে, নাহলে আজকে আপনাকে ধরে আমরা পুলিশে দেব। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে আটক করে। এদিকে এই ঘটনায় 3 নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর বাকি 2 জনকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় সকাল 10টা থেকে 3টা পর্যন্ত মোক্তারপাড়া এলাকার পুরনো কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সার্জিস আলম, কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এনসিপি নেতাকর্মী সহ উপস্থিত থাকবেন। এনসিপির সর্বশেষ তথ্য জানাতে নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুখলিসুর রহমান খান। মুখলিসুর, এনসিপির কর্মসূচি নিয়ে সর্বশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। সারা দেশব্যাপী এনসিপির পদযাত্রার অংশ হিসাবে আজ নেত্রকোনায় দলটির পদযাত্রা এবং সমাবেশের আয়োজন করেছে। ইতিমধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ অন্য নেতৃবৃন্দ নেত্রকোনায় এসে পৌঁছেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণ। এখানে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ আমাকে জানিয়েছেন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই সমাবেশ চলমান থাকবে। সমাবেশস্থলে এখন স্থানীয় এনসিপির নেতৃবৃন্দ, আমরা গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছি। আশা করা হচ্ছে এই সমাবেশে প্রচুর পরিমাণ গণমানুষ সমবেত হবে এবং এই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য এবং তাদের কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য এলাকার লোকজন সমবেত হবে। আর এখানে এখন পর্যন্ত যে সমস্ত লোকজন উপস্থিত হয়েছেন তারা আশা করছেন যে কিছুক্ষণের মধ্যেই এনসিপির সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশ থেকে দেশ গঠনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং রাষ্ট্র কাঠামো যে সংস্কারের প্রক্রিয়া রয়েছে সেই সংস্কারের প্রক্রিয়ার বৃহৎ আকার কর্মসূচি ঘোষণা করা হবে। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত নেত্রকোনার এনসিপির সমাবেশের সর্বশেষ তথ্য। মুখলিসুর, ধন্যবাদ আপনাকে। এদিকে কামরাঙ্গীরচর থানা এনসিপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। শনিবার রাতে কামরাঙ্গীরচর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী। বলেন 8 বছরের প্রেমের সম্পর্ক তাদের। বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ তার। কামরাঙ্গীরচর থানা পুলিশ বলছে প্রাথমিক অভিযোগের তদন্ত শেষে সত্যতা পেলে মামলা নেওয়া হবে। আমাকে বিয়ের কথা বলে ধোকা দিয়ে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। এখন আমি তো কোথাও বিচার পাচ্ছি না। এখন আপনারা যেটা ভালো হয় করে দেন। অভিযোগের ঘটনাস্থল উনি ঠিকভাবে বলতে পারতেছে না, শুধু জাউলাহাটি চৌরাস্তা বলতেছে, 8তলা বাসা, কিন্তু বাড়িওয়ালার নাম বলতেছে না, হোল্ডিং নাম্বার নেই। এখন আমাদের মামলা রুজু করতে হলে মামলার সঠিক যে ঘটনাস্থলটা আছে ওইটা আপনার বলতে হবে। সঠিক ঘটনাস্থল নির্ণয়ের পরবর্তীতে যদি ঘটনা সত্য হয় আমরা মামলা রুজু করব। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ভর্তি রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 36 জন শিক্ষার্থী। তাদের মধ্যে 4 জন আশঙ্কাজনক ও 9 জন গুরুতর দগ্ধ অবস্থায় রয়েছে বলে জানান চিকিৎসক। তাদের চিকিৎসা সেবায় যৌথভাবে কাজ করছে ভারত, চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। এদিকে সুস্থ হওয়ায় গত শনিবার 2 শিক্ষার্থীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরও 10 জনকে ধারাবাহিকভাবে রিলিজ দেওয়া হবে বলে জানান চিকিৎসক।
রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়াল খান। আলওয়ান, যেটা বলছিলাম দর্শকদের, 36 জনের অবস্থা আশঙ্কাজনক এবং 2 জন অবস্থা ভালো হওয়ায় তাদেরকে রিলিজ দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনি আরো একটু জানাবেন এবং সংকটাপন্ন রোগীদের নিয়ে কি কি তথ্য আপনার কাছে আছে, চিকিৎসকরা কি বলছে, সব মিলিয়ে জানাবেন। মারফি, জাতীয় বার্ন ইনস্টিটিউটে বর্তমানে বিমান যে দুর্ঘটনার ফলে যে 36 জন চিকিৎসাধীন অবস্থায় আছে, তার মধ্যে এখন চিকিৎসাধীন বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরের যে চিকিৎসক টিম তারা যৌথভাবে এখানে কাজ করছে এবং তাদেরকে গতকালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসে এবং চিকিৎসকদের সাথে বৈঠক করে বৈঠক শেষে তাদের জন্য চিকিৎসা আরও নিবিড়ভাবে হয় এবং সূক্ষ্মভাবে হয় সেই পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়েছেন জাতীয় প্রধান উপদেষ্টা। মাফি, যে বিষয়টি আপনি বলছিলেন যে গতকালকে 2 জন মারা গিয়েছে এখানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এবং 36 জন ভর্তি আছে, যার মধ্যে 4 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে বর্তমানে অবস্থান করছে এবং 9 জনের অবস্থা গুরুতর দগ্ধ এবং তাদের 40% তারা দগ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মারফি, আরও একটা বিষয়, সেটা হচ্ছে আগামী এই সপ্তাহের ভিতরে এই 36 জনের ভিতরে 10 জনকে এখান থেকে ছাড়পত্র দেওয়া হবে, পর্যায়ক্রমে সে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষ। এবং যে বিষয়টি গতকালকে পর্যন্ত, আজকে এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংখ্যা জানা যায়নি, মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। গতকালকে পর্যন্ত মারা গিয়েছে এখন পর্যন্ত 35 জন। সে 35 জনের ভিতরে গতকালকে 2 জন, বাকিরা পূর্বে মারা গিয়েছে। মারফি, এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে। ধন্যবাদ আপনাকে। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাতে হাসপাতালে যান তিনি। এ সময় আহত রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে জেনে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত ছিলেন। কুয়াকাটায় উদ্বোধনের আগে সাগর গর্ভে ভেসে গেল 4,75,00,000 টাকার সৈকত সড়ক। সমুদ্রের তীব্র ভাঙনে ইতিমধ্যে রাস্তাটির অধিকাংশ ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর সঠিক পরিকল্পনার অভাবে অল্প সময়ের মধ্যে প্রকল্পটি সমুদ্রে ভেসে গেল। তবে সড়কটির অবশিষ্ট অংশ রক্ষার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। 2023-24 অর্থ বছরে সাগরকন্যাকে নতুন করে সাজানোর জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ট্রেডার্স, মেসার্স আবরা ট্রেডার্স ও SM ট্রেডার্স নিয়ম নীতি তোয়াক্কা না করে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করে। কাজ শেষ না হতেই গেল 29 মে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৈকত সড়কের বিভিন্ন জায়গায় ধসে পড়ে। দ্রুত পদক্ষেপ না নিলে ভোগান্তির আশঙ্কা এলাকাবাসীর। সৈকতে পানি উন্নয়ন বোর্ড থেকে যেই জিও ব্যাগ এবং জিও টিউব দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছিল, এগুলি শুধু নামে মাত্র দেওয়া হয়েছে তাদের ফায়দা লটার জন্য। কাজ করার পরে প্রতিটা জায়গায় ফাটল ধরে গেছে। ওরা যে পরিমাণ সিমেন্ট বালু দেওয়ার কথা ছিল ওরা সেটা পর্যন্ত দেয় না, যে গাইডল করার কথা ছিল সেই গাইডল দেয় না। সরকার এটাকে স্থায়ী প্রোটেকশনের পর এই প্রকল্পটা বাস্তবায়ন করতো, তাহলে আজকের এইভাবে ক্ষতি হতো না। এত নিম্নমানের কাজ হয়েছে যা আমরা কল্পনা করতে পারি না। এ সড়কটির অবশিষ্ট অংশ রক্ষার কথা বললেন এই কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের এক্সেন মহোদয় ডিসি পার্ক থেকে 0 পয়েন্ট পর্যন্ত জিও ব্যাগের মাধ্যমে প্রোটেকশনের একটি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। কুয়াকাটা পৌরসভার রাজস্ব ফান্ড থেকে আমরা প্রায় 10 লক্ষ টাকা মূল্যের একটি প্রকল্প গ্রহণ করব, যার মাধ্যমে ভাঙা রাস্তাটির প্রোটেকশন নিশ্চিতকরণের ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে না দিয়ে পুনরায় প্রকল্প বাস্তবায়নের দাবি সবার। আবরার মাহি, RTV। কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনের মধ্যে 27 জুলাই 2 সমন্বয়কে তুলে নেয় ডিবি।
চারদিকে ছড়িয়ে পড়ে গুম গ্রেপ্তারের আতঙ্ক। এর মধ্যেই রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় এই আন্দোলনকে ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। আর হাসপাতালে গিয়ে তার দেখানো আবেগ ও সাহায্যের প্রতিশ্রুতিকে প্রতারণা বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ঘটনাবহুল সেদিনের কথা তুলে ধরছেন নাজমুল হুদা। ২৭ জুলাই ২০২৪ দিনটা ছিল শনিবার। ১২ দিনে ২ শতাধিক প্রাণ ঝরার পর চারদিকে উত্তাপ, উৎকণ্ঠা আর স্বজনহারাদের হাহাকার। পুরো দেশ যখন শোকাচ্ছন্ন তখনও গর্জন করছিল শাসকের সাজো আজান। কারফিউর ৭ম দিন ঘরে বাইরে সর্বত্র আতঙ্কের মধ্যে ব্যারিকেড দেওয়া হয় সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় এলাকা সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। এতে ছুটির দিনেও ছিল তীব্র যানজট। ওই দিন রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপান তৎকালীন প্রধানমন্ত্রী। যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত। আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। শেখ হাসিনার সেদিনের কান্নাকে মায়া কান্না বলে আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে তার পদত্যাগ দাবি করেন তিনি। তুঙ্গে থাকা আন্দোলন দমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একে একে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার আটকের তালিকায় যুক্ত হন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। দায়িত্ব নিয়ে সামনে আসে নতুন নেতৃত্ব। ওই দিন আসলে বলা যায় যে একরকম আনুষ্ঠানিকভাবে লিডারশিপের পুরোপুরি কন্ট্রোল নিয়ে যাত্রা শুরু করাটা জিনিসটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আমরা চাইলে ফোন অন করতে পারতেছিলাম না। সবগুলো গ্রুপ স্টেক হোল্ডারকে কানেক্ট করা, আমরা ৩-৪টা মানুষ এইখানের ভিতরে এতগুলো গ্রুপ অফ পিপলের সাথে কিভাবে মিটিং করব, ইনিশিয়াল স্টেজে আসলে আমরা কাজগুলো ভাগ করে নেই। 2 দিনে 5 সমন্বয়ককে তুলে নেওয়া হলে সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেন হান্নান মাসুদ, মাহিন সরকার ও রিফাত রশিদরা। ইনিশিয়াল স্টেজে একটা আইডিয়া আমরা ভাবতাম, তো ওই আইডিয়ার উপর আমরা গ্রুপ কলে 4 জন কথা বলতাম। 4 জন যদি মোটামুটি কনভিন্স হইতাম ওইটা দিয়ে, তারপরে আমাদের বাকি যতগুলো স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা এটা নিয়ে ডিসকাস করতাম। আন্দোলন ঘিরে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় দেশব্যাপী ব্লক রেড অব্যাহত রাখে পুলিশ। শনিবার পর্যন্ত শুধু ঢাকাতেই রাজনীতিবিদ ও ছাত্র জনতা সহ 2500-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন চট্টগ্রামের সন্তান হাবিবুল্লাহ হামিম। অসহ্য যন্ত্রণায় দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। এর মধ্যে 5টি অস্ত্রোপচার করা হলেও পুরোপুরি সুস্থ হননি তিনি। এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার পরিবার। সরকারের কাছে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি তাদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে কোণঠাসা স্বৈরাচার শেখ হাসিনার সরকার। এদিন রাজধানী ঢাকার চানখারপুলে আন্দোলনকারীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় পুলিশ, নির্বিচারে চালায় গুলি। সেখানে পুলিশের গুলিতে গুরুতর আহত হন চট্টগ্রামের হাবিবুল্লাহ হামিম। উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান বুলেট পাজর দিয়ে প্রবেশ করায় পায়ুপথ ও মূত্রথলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছিঁড়ে গেছে ডান পায়ের লিগামেন্ট। গেল 1 বছরের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হননি তিনি। মিছিলে একদম সামনের সারিতে ছিলাম আমরা কয়েকজন, তো আমার পাশের এক যোদ্ধার মাথায় গুলি লেগে ভিতরে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। যখন তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিলাম, অনেক স্বাস্থ্যবান হওয়া কি তাকে আর ধরা হয়নি আমার। তো আমি যখন এক পাশে চলে আসতে চাইছিলাম, 1 পা 2 পা না দিতে কি আমার শরীরে গুলি লেগে যায়। তাকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান স্থানীয়দের। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ের মধ্যে তাদের জন্য যা যা করার বা যেইভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় সেভাবে পুনর্বাসনের ব্যবস্থা করবে। 5টি তার অপারেশন হয়েছে, বাকি রয়েছে আরো 2টি মেজর অপারেশন। সরকারের কাছে প্রত্যাশা থাকবে তার অপারেশনের পাশাপাশি তাকে যেন পুনর্বাসন করা হয়। আন্দোলন চলাকালীন যারা সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি হামিমের স্বজনদের। আব্দুল হামিদ, RTV। এবার নিচে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে সারজা থাকছে।
সীমান্তে টানা 3 দিন চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। এবং এশিয়া কাপ টি20তে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। এ গ্রুপে হবে ভারত পাকিস্তান লড়াই। সকালের সংবাদ দেখছেন আর টিভিতে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। চট্টগ্রামে সকাল থেকে কখনো গুড়ি গুড়ি আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সকাল থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছেন না অনেকেই। গাড়ি না পেয়ে পোশাক শিল্পের শ্রমিকদের গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কারখানায় যেতে দেখা গেছে। পাহাড় ধসের পূর্বাভাস থাকায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ 26টি পাহাড়ের বসতি থেকে নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। এসব পাহাড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, চট্টগ্রামে তো সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সে সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে তো সবচেয়ে বেশি দুর্ভোগে নিশ্চয়ই পড়েছে স্বাভাবিকভাবে এইচএসসি পরীক্ষার্থীরা। তো জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরবেন আমাদের সামনে। যে মাফি আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এবং একই সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল তারা কিন্তু আসলে এটার সবচেয়ে বেশি ভুক্তভোগী। এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির এখন কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। সকালবেলা দেখা গেছে আসলে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু গাড়ির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। অনেকে কিন্তু গাড়ি পাচ্ছেন না, অনেকে কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু তাদেরকে ভিজতে হয়েছে। এবং একই সাথে যারা গাড়ি পেয়েছেন তারা কিন্তু 100 টাকার ভাড়া, 150 টাকার ভাড়া, 300 টাকা, 400 টাকা দিয়ে পর্যন্ত তারা ভাড়া করেছেন, ভাড়া নিয়েছেন। এবং একই সাথে ভাড়ার জন্য অনেকে কিন্তু বলছেন টাকার কোনো সমস্যা না, তারপরে গাড়ির দরকার, কিন্তু অনেকে কিন্তু গাড়ি পাচ্ছেন না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে তাদেরকে দেখা গেছে। এবং অনেকেই কিন্তু একেবারে এই শেষ মুহূর্তে শিক্ষা কেন্দ্রে পৌঁছতে পেরেছেন কিনা সেটা নিয়ে কিন্তু অনেকে সন্দেহান ছিল। যেহেতু আসলে বৃষ্টি, সেজন্য কিন্তু গাড়ি ঘোড়া খুবই কম ছিল। এবং একই সাথে যারা পোশাক শিল্পের শ্রমিক রয়েছে তাদেরকে আমরা দেখেছি হেঁটে হেঁটে কারখানায় যেতে, যেহেতু গাড়ির সংখ্যা খুবই কম ছিল। এবং যারা অফিসগামী যাত্রী ছিল তারাও কিন্তু আসলে খুব কষ্ট করে অফিসে আসতেছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখলাম এক শিক্ষার্থীকে তিনি কলেজ কেন্দ্রে প্রবেশ করতেছে, সেটা আমরা দেখলাম। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছেন সকাল থেকে এই পর্যন্ত 54 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা, এবং আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে তারা ধারণা করতেন। এবং একই সাথে সাগর উত্তাল রয়েছেন, সাগরের পানি 1 থেকে 1.5 ফিট ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। হয়তো জোয়ার আসলে আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করতেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 26টি পাহাড় রয়েছেন যেগুলি আসলে ঝুঁকিপূর্ণ। এবং এই ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর পাদদেশে যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই জায়গাগুলি থেকে সরানোর জন্য সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে। এরপরে কিন্তু তারা সরে যাচ্ছে না। তবে এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে কিন্তু পাহাড় ধসের একটা সম্ভাবনা রয়েছে বলে। ধন্যবাদ আপনাকে। বরিশাল নগরবাসীর পানি সংকট নিরসনে নির্মিত 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অচল অবস্থায় পড়ে আছে। অরক্ষিত অবস্থায় পড়ে থাকার চুরি হয়ে গেছে অনেক যন্ত্রাংশ। নগরবাসীর অভিযোগ, কোটি টাকা ব্যয়ের কোনো সুবিধাই পাচ্ছে না তারা। এদিকে প্ল্যান্ট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানায় সংশ্লিষ্টরা। আরিফুল ইসলামের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 2012 সালে বরিশাল সিটির বাসিন্দাদের পানির চাহিদা পূরণ এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নগরের 2 প্রান্তে 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে সরকার। কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পটি কোনো কাজে তো আসেইনি, বরং অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় চুরি হয়ে গেছে অনেক যন্ত্রাংশ।
বরিশাল মহানগরে প্রতিদিন 7 কোটি 20 লাখ লিটার পানির প্রয়োজন হলেও এর অর্ধেকও পূরণ করতে পারছে না সিটি কর্পোরেশন। অথচ দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পড়ে আছে অকেজো অবস্থায়। নগরবাসীর অভিযোগ, কোটি টাকা ব্যয়ের কোনো সুবিধাই পাচ্ছেন না তারা। বিশুদ্ধ পানীয় জলের যে সরবরাহটা সেটা নিশ্চিত করা দরকার। এটি হচ্ছে এখানকার মানুষের প্রধান চাওয়া। বরিশালে দুইটা ওয়াটার প্ল্যান্ট পড়েছিল, বেলতলার দিকে একটা চাঁদবাড়ির দিকে, এবং এই দুইটাও দীর্ঘদিন যাবত বন্ধ, যার জন্য বরিশাল শহরের মানুষগুলা সিটি কর্পোরেশনের ভালো পানির সাপ্লাই পায় না। ওই দুইটা যদি তারা চালু করতো তাহলে আমরা আরো পানির সংকটটা থেকে মুক্ত পাইতাম বরিশালবাসী। এমন বাস্তবতায় প্ল্যান্ট দুটো চালুর দাবি জানালেন নাগরিক সমাজের সভাপতি। বরিশালের শহরের পাশে একটি বড় নদী, কীর্তনখোলা নদী রয়েছে। সেই নদীর পানিকে বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে তাহলে বরিশালবাসীর যে পানির সমস্যা রয়েছে সেই সমস্যা দূরীকরণ হবে। এদিকে প্ল্যান্ট চালু করতে বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়েছে বলে জানালেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। বরিশাল সিটি কর্পোরেশনের পানির চাহিদা হলো 7 কোটি 20 লক্ষ লিটার। আমরা এখন পর্যন্ত আন্ডারগ্রাউন্ড ওয়াটার যে আমরা সাপ্লাই দিই সেটা হলো 3 কোটি 20 লক্ষ। এই সাথে যদি এটার দুটো যুগ হয়, দুটো ওয়াটার যুগ হয়, তাহলে আমাদের আন্ডারগ্রাউন্ড পানির উপর চাপটা একটু কমে আসবে। এবং একই সাথে আমাদের টার্গেট আছে আরো 2টি নতুন করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করা। সম্ভাবনার শহর বরিশালে পরিকল্পনা আর বাস্তবায়নের হেরফেরে থমকে রয়েছে অনেক উন্নয়ন প্রকল্প। জনকল্যাণমুখী প্রকল্পগুলোর চালুর মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা বরিশালবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV। আইডিএসসি পরিবর্তনের পথে বাংলাদেশ। সিনথেটিক ফ্যাব্রিক্স দিয়ে তৈরি জুতা ও ব্যাগ রপ্তানিতে 2% প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এই প্রণোদনার ফলে রপ্তানিকারকরা অতিরিক্ত উৎসাহ পাবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবে। সিনথেটিক বা কৃত্রিম উপাদানে তৈরি এসব পণ্য পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ায় বৈশ্বিক চাহিদা বাড়ছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার বাজারে এসব পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। নতুন এই প্রণোদনা রপ্তানি খাতে বৈচিত্র্য আনার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার আয়ও বাড়াবে। উদ্যোক্তারা বলছেন, সরকারের এমন সহায়তা শিল্প বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া এই খাতে কর্মসংস্থানও বাড়বে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। সীমান্তে টানা 3 দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে দুই প্রতিবেশী দেশ, থাইল্যান্ড ও কম্বোডিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি। বিরোধ নিরসনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ফুম থমের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, যুদ্ধবিরতিতে সম্মতি আছে দেশ দুটি, তবে সেটা বাস্তবে কবে এবং কিভাবে হবে তা এখনো স্পষ্ট নয়। গেল বৃহস্পতিবার সীমান্তে গোলাগুলি শুরুর পর দুই দেশের অন্তত 33 জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন 1,75,000 মানুষ। দুই দেশের মধ্যে এই সীমান্ত বিরোধের ইতিহাস 1 শতাব্দীরও বেশি পুরনো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ টি20 ভেন্যু নির্ধারণ করেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল। ঢাকায় অনুষ্ঠিত হওয়া 2 দিনের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় সংস্থাটি। এছাড়া টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ হয়েছে। 8 দলের এই টুর্নামেন্টের বি গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। এছাড়া এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এর আগে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পরে ক্রিকেট মাঠে। টুর্নামেন্টের ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাকিস্তানের আপত্তিতে আসরের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে এসিসির বৈঠকের পর সেই শঙ্কা কেটে যায়। 9 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে চলবে টুর্নামেন্ট। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।